দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিনে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আলোচনা করতে স্টুডিও উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব গোলাম মাওলা রনি। স্বাগত আপনাদের দুইজনকেই। রনি ভাই, আপনাকে দিয়ে শুরু করি। একটি আজকে সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী এনডিটিভিকে, ভারতের এনডিটিভিকে ইমেইলে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি অনেক কথা বলেছেন, রাজনৈতিক অনেক বিষয়াদি আছে, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো তিনি বলেছেন, আমি যদি একটু পড়ে শোনাই, এইভাবে বলেছেন যে সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে তিনি, অর্থাৎ শেখ হাসিনা, চলতি বছরই দেশে ফিরবেন। তো এই ইন্টারভিউটা আজকে আমাদের দেশসহ ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আমরা জানি যে গত কয়েকদিন আগে 23 তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরকমভাবে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন স্থানে এই নিউজটি বেশ চাওর করা হচ্ছে যে শেখ হাসিনা ফিরছেন। আসলে কি শেখ হাসিনা কি ফিরছেন সহসাই? না, প্রথমত উনি এ ধরনের একটা বক্তব্য দিয়েছেন, আল্লাহ তাকে কণ্ঠ দিয়েছেন, বলার মতো সুযোগ দিয়েছেন, অবস্থান দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হলো যে তিনি এই দেশে জন্ম নিয়েছেন। যে কোনো মানুষেরই আকাঙ্ক্ষা থাকে যে দেশে জন্ম নিয়েছে সে দেশেই মরবেন, এটাই স্বাভাবিক বিষয়। তার বয়স এখন 78 বছর। তো এই বয়সে তার মাতৃভূমি, প্রিয় দেশ, সেখানে ফিরে যে আকাঙ্ক্ষা, এটা মানবিক। বিএনপি বা দেশে যারা আপামর জনসাধারণ, তার এই মানবিক যে আকাঙ্ক্ষা, এটাকে শ্রদ্ধা করে। বিএনপিতেও বা অন্য আমরা তো কেউ বলছি না যে সেই দেশে আসবেন না, আসতে পারবেন না, আমরা তাকে ঢুকতে দেবো না, এই ধরনের কথা তো কেউ বলেননি। না, তা তো বলেন। তিনি এই দেশে, তার তো একটি মামলায় ফাঁসির দণ্ড হয়েছে। এটা তো তার সমস্যা, এটা তো আর আমাদের সমস্যা নয়। মানে তার যে ফাঁসি হয়েছে, এটা তো আওয়ামী লীগের সমস্যা, তার নিজের ব্যক্তিগত সমস্যা। এটার জন্য তো তারেক রহমান সাহেবের তো কোনো জবাবদিহি নাই যে অবস্থা। তো তিনি আসবেন, তার মতো তিনি আসবেন, রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে, বিএনপি বিএনপির মতো চলবে, সেটা পরের ব্যাপার। কিন্তু আমার ভালো লাগছে যে তিনি আসতে চাচ্ছেন। আর দ্বিতীয় কারণে ভালো লাগছে যে তাকে নিয়ে আসলে বিএনপি জামাত প্রচুর ঝামেলায় আছে। ঝামেলা হলো যে এই যে তাকে ফিরে আনতে হবে, মানে প্রতিটা মুহূর্তে তাকে ফিরিয়ে আনতে হবে, আনার জন্য একটা দাবি, এক পক্ষ আর এক পক্ষ চাপ প্রয়োগ করছে। তো সেখানে নানা রকম প্রোটোকল, ভারতের মতো একটা বড় রাষ্ট্র তাদের সঙ্গে এরকম ঝামেলা করে সেই আওয়ামী লীগের মতো শক্তিশালী একটা সরকার, তারা পিকে হাওলাদারকে আনতে পারেনি, ওখান থেকে পিকে হালদারকে আনতে পারেনি। তো সেখানে শেখ হাসিনা তো আরও ব্যাপার। তো সেখানে যদি সে স্বেচ্ছায় বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে আমাদের যারা পুলিশ আছে কপ করে তারা ধরে ফেলবে, তারপর সে খপ করে তাকে গিয়ে জেলখানাতে ঢুকাবে আর গপ করে তাকে ফাঁসিতে টানিয়ে দেবে। এটা অসাধারণ জিনিস না, মুহূর্তের মধ্যে কুল্লু খালাস। তো এটা তো বিএনপির জন্য একটা বিরাট আশীর্বাদ, যিনি সরকারের জন্য একটা আশীর্বাদ। তারপর শেষে আইজি, পুলিশ যারা আছে তারা, মানে ওই দিন আপনি দেখবেন যে সবার মধ্যে একটা চাঁদের হাসি। আজকে শেখ হাসিনা আসছে, আপনি যেভাবে সরলীকরণ করে বলছেন, এর চেয়ে সরল আর কি হতে পারে? আপনি গরল খুঁজে পাচ্ছেন কেন? একজন মানুষ স্বেচ্ছায় বলছেন। আচ্ছা, এদেশে কি আপনি দেখেননি, সিনেমাতে আছে, বাস্তবে আছে, যে একটা মানুষ একটা কাজ করে ফেলেছে, একটা সময় তার অনুশোচনা হয়, সারপ্রাইজ দিতে হয়, সে এসে নিজেই থানাতে ধরা দেয়, পুলিশে ধরা দেয়। কিন্তু আওয়ামী লীগ দল অথবা আওয়ামী লীগের কোনো শীর্ষস্থানীয় কোনো নেতা কিন্তু এখন পর্যন্ত সে 24-এর গণহত্যা অথবা অন্য কোনো বিষয় কোনো রকমের কোনো অনুশোচনা বা দুঃখ অনুশোচনা করে আপনার লাভটা, আপনি অনুশোচনা করলে কি তাকে মাফ করবেন? আমার মাফ করার তো বিষয় না, ওখানে যে কাজটা হয়েছে সেই কাজে হলো ক্রিমিনাল অফেন্স, আপনাকে বিচার করতে হবে। এখন সে জানে আওয়ামী লীগ তো একটা বোকার দল নয়, বুদ্ধিমানের দল, তারা এটার লিগ্যাল পার্সপেক্টিভ জানে। সে জানে সে যদি এখন সদল বলে আপনি বলেন
আজকে সিউরিটি দেন, তারেক রহমান সাহেব সিউরিটি দেখ যে যদি এই কাজ করে আওয়ামী লীগের যত নেতা আছে সবাই মক্কা শরীফে যাবে, গিয়ে হাজরে ওয়াসাত যে পাথর আছে সেই পাথরে মাথা গুতাতে গুতাতে কপাল দিয়ে রক্ত বের করে বলবে এবং পুরো জাতির কাছে সরি বলবে। বিনিময়ে পুরো জাতি এবং সরকার বলবে যে আওয়ামী লীগের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আহলান ওয়া সাহলান, আসেন আমাদের দেশে এসে রাজনীতি করেন এবং আপনাদের সামনে ইলেকশনে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এই কথা কি বলবে কেউ? না, অযথা তো কেন? সুযোগ নাই। তাহলে কেন তারা সরি বলবে? সরি বলার লাভটা কি? হোয়াট ইজ দ্য বেনিফিট? এদেশে যারা পাবলিক মানে যারা আছে, আপনি এত বড় একটা মানে মানে কুকর্মের আপনি কোনো কুকর্মের তো সরির, এখানে সরির কোনো স্কোপ নেই, অনুশোচনা সরির কোনো স্কোপ নেই, এখানে ডাইরেক্ট বিচার। এখন কুকর্মের অনুযায়ী আপনি তাকে পাথর মারতে পারেন, আপনি তাকে তলোয়ার দিয়ে একটা কূপ দিয়ে তার গলা শিরচ্ছেদ করে দিতে পারেন, আপনি তাকে ফায়ারিং স্কোয়াডে বসাতে পারেন। ওই যে রানু বলছে যেইভাবে শেখ হাসিনা বিভিন্ন লোকের ইলেকট্রিক চেয়ারে বসিয়ে, না ওটা বলছে গুমের ঘটনার ঘটনা, ওই তো বলছে। জি, জি, একইভাবে শেখ হাসিনাকেও সে ওইরকম ইলেকট্রিক চেয়ারে বসবে, তারপর জোরে ভোল্টেজ বাড়াই দেবে, শেখ হাসিনা কাঁপতে থাকবে এবং যারা ওই কাজ আছে রানু করতে বলেন, হ্যাঁ হ্যাঁ, সেই দৃশ্যে রানু থেকে সবাই তারা সবাই হাসবে, মুহা হা হা করে হাসবে যে মজা লাগতেছে, শেখ হাসিনা কাঁপছে ইলেকট্রিক শকে। আপনি সেটা করতে পারেন, ফাঁসিতে টানিয়ে দিতে পারেন, জীবন্ত কবর মারতে পারেন, পাথর মেরে উড়িয়ে দিতে পারেন, এগুলো শাস্তি। কিন্তু আপনি কেউ অনুশোচনা করলে, এখন ধরেন একজন ধর্ষক বা একজন চুরি করেছে, আমরা একটা পকেট মার কত কান্নাকাটি করে, সে 2 টাকা চুরি করেছে, পকেট চুরি করেছে, কত মানুষ কান্নাকাটি করে। যার পকেট মেরেছে ও ক্ষমা করে দিল, পাবলিক তো ক্ষমা করে না, যাওয়ার পথে 2টা লাথি মেরে যায়। হঠাৎ করে একটা বুড়া মানুষ দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ ধরে সে হাঁটতে পারে না, পাশ দিয়ে যাচ্ছে, ওরকম একটা লোক দেখি ধর শালারে বলে একটা আচ্ছা মতো লাথি মেরে দেয়। এগুলো বাঙালির অভ্যাস। এখানে অনুশোচনার কি মূল্য আছে? যদি এমন হতো যে ঠিক আছে আই এম সেইং সরি, মানুষ তো আর আল্লাহ না, আপনি যত গুনাহ করেন আল্লাহকে যদি বললেন যে আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ ফেরাউনকে মাফ করে দেয়। তো মানুষ তো এরকম না, মানুষ বলে যে দাঁড়া তোকে পেয়ে নেই, এমনভাবে সর্ষে ডলা দেবো, সর্ষে থেকে যেভাবে তেল বের করে তোর ওইভাবে থেকে তেল বের করে দেবো আমি। এখন ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এখন উনি সর্বময় ক্ষমতার অধিকারী। শেখ হাসিনার জমানাতে ধরেন উনি অনেক কান্নাকাটি করতো, করে উনি সব কিছু সরি ঠরি বলে যা কিছু আছে বলে উনি বাংলাদেশে খালি এয়ারপোর্টে পাড়া দিত। বলেন তো অবস্থাটা কি হইতো? এখন সেই যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তিনি আসবেন, এটা তার একটা উদারতা। আল্লাহ তাকে রহম করুক, তার কাজে বরকত দিন করুক, তিনি সুন্দরভাবে আসেন। আচ্ছা, আমার মনে হয় একটু আলোচনা করবো একটু আসাদুজ্জামান রিপন, আপনার কাছ থেকে একটু ঘুরে আসি। আপনি কি মনে করেন শেখ হাসিনা গতকালকে বলি আপনাকে, এখনকার লোকজন, আমাদের ইয়াং জেনারেশন অনেক ক্রিয়েটিভ, অনেক ক্রিয়েটিভ, আরো বেশি ক্রিয়েটিভ হবে সামনে লক্ষণ দেখা বোঝা যাচ্ছে। তো কালকে একটা সোশ্যাল মিডিয়াতে এখন নানান ধরনের ভিডিও টিডিও রিলস ফিলস, এটা মানে হুলুস্থুল। তো আর একবার যদি আপনি একটা রিলস দেখা শুরু করেন, এরপর 1 after 1 সাজেস্ট করতেই থাকে। তো কালকে এরকম একটু কাজকর্ম একটু কম্পারেটিভলি কম, তো রিল দেখতেছিলাম বসে বসে, একটা রিল সাজেস্ট করলো, দেখলাম হাসিনা একটা ভিডিও, হাসিনা একটা বাক্স পেটটা গুছগাছ করে মোদির পাশে বসে রয়েছে, অনেকটা বরিশালের ভাষায় বলতেছে। বরিশাল অর্থাৎ ফুপুর বাড়ি আছে, সুতরাং ওখানে একটু ভাষা যারা ক্রিয়েট করছে তারা হয়তো ওই এলাকার লোক হইতে পারে, একটা এলাকাগত আছে। তো মোদির কাছে মুই এনে আর বেশি দিন থাকবো না, মুই বাক্স পেটটা বাইন্দা লাইছি, বাক্স পেটটা বাইন্দা ফেলাইছি, আমি আর থাকুম না, তুমি তারেক রহমানের কও যে আমি আর থাকুম না, আমি আর এসব মানতে টানতে পারতেছি না, আমি দেশে যাব। তো এরপরে দেখলাম যে ভিডিওতে আবার মোদিরে বানাইছে, মোদি একটা দৌড় দিয়া সীমান্তের কাঁটাতারের দ্বারে আইসা তারেক রহমানের ডাকাডাকি করতেছে। তো তারেক রহমান রে মোদি বলতেছে হে আর থাকবে না, এ থাকতে চায় না, আয়া পড়তে চায়, আয়া পড়তে চায়। তো তারেক রহমান মোদির কথা কোনো উত্তর না দিয়ে ফেরত আসলেন। আসার পরে হাসিনা দেখা গেল যে হাসিনা মানে তার কাটা একটু ফাঁক হয়েছে, হাসিনা আসার প্ল্যান করছে। এর মধ্যে লক্ষ লক্ষ লোক বাঁশের লাঠি নিয়ে সীমান্তে দাঁড়ায় গেছে। এই দেখার পরে বউ আবার মানে ইউটার্ন করে বউ দৌড় দিয়ে আবার দিল্লির দিকে চলে গেছে।
একটা ভিডিও বানিয়েছে গতকালকে। এই ঘটনা কবে, এই নিউজ যে একটা বললেন, এটা গতকালকে। তার মধ্যে দেখছেন পাবলিক কত অ্যাডভান্স। হাসিনার ইন্টারভিউ দেওয়ার আগেই তার জন্য কি ব্যবস্থা, জনগণের কি প্রতিক্রিয়া, সেটা পাবলিক অলরেডি প্রকাশ করে ফেলছে। বিষয়টা হচ্ছে কি দেখেন, দিস আর ফানি থিং, শেখ হাসিনাকে আইনের সম্মুখীন হতে হবে, এটা হচ্ছে আইনি ভাষা, রাজনীতির ভাষা। উনি কি আসলে কি আইনের সম্মুখীন হতে চান, বিচারের সম্মুখীন হতে চান? নো ওয়ে, ওনাকে তো বিচার সম্মুখীন হতে হবে। এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, এটার জন্য কোনো রিকনসিলিয়েশন, এটার জন্য কোনো হিলিং প্রসেস নাই। ট্রুথ অ্যান্ড হিলিং প্রসেসটা তখনই হতে পারে যখন আপনি কনফেস করবেন, আপনি অ্যাকসেপ্ট করবেন যে ইয়েস আই হ্যাভ ডান দিস, আমার এই জন্য রিমোর্স আছে, আমি রিপেইন্টেড, ফাইন। এখন আপনি কোন গ্রেডের অন্যায় করছেন, অন্যায়ের তো কতগুলো সীমা আছে, তাই না? যেমন প্রফেসর আবদুল্লাহ, ভালো মানুষ, মেডিসিনের প্রফেসর, খুব ভালো মানুষ, 300 টাকায় চিকিৎসা দিতেন, ভালো মানুষ। কিন্তু ভালো মানুষ হলে কি হবে? ভালো মানুষ শুধুই আপনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ, ব্যক্তিগতভাবে আপনি রুগী বান্ধব, সব ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক যে এই লোকটি যখন জাতীয় অধ্যাপক হলেন, শেখ হাসিনা কর্তৃক মনোনীত হলেন, তখন তিনি যখন বেগম খালেদা জিয়া অসুস্থতার জন্য কাতরাচ্ছিলেন এবং এই দেশে তার উপযুক্ত ট্রিটমেন্টও ছিল না, এবং যে কোনো মানুষের একটা চিকিৎসা পাওয়ার অধিকারও নিশ্চয়। এবং আসম আব্দুর রব 75-এর পর আসম আব্দুর রবরা যখন জাসদের কারণে তারা যখন গ্রেপ্তার ছিলেন, তো তাদেরও কিন্তু ট্রিটমেন্টের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান জার্মানিও পাঠিয়েছিলেন। মানে আসামি হলে, সাজাপ্রাপ্ত হলেও যে তিনি ট্রিটমেন্ট পাবেন না, তিনি কারা প্রকোষ্ঠে তিনি মানে ইয়ে করবেন, মারা যাবেন, নট, এটা রাষ্ট্র তা বলে না, মানবাধিকার তা বলে না। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মানে ওই প্রফেসর আবদুল্লাহ, উনি বললেন যে শেখ হাসিনা খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার দরকার নাই। এত মানুষের হত্যাকাণ্ড ঘটলো, এত মানুষের মানে আহত হলেন, বাচ্চাগুলো, মানে একটা গণতান্ত্রিক আন্দোলনের 36 দিনে 125 জন শিশুকে আপনি হত্যা করে ফেললেন। এটার জন্য মিনিমাম আপনার, মানে আপনি ঠিক আছে দোষটা পুলিশের কাঁধে চড়াই দিতেন বা র্যাবের উপরে চড়াই দিতেন, কিছু তো দিতেন, কিন্তু আপনি এতজনের ধরুন কোনো ঘটনাই ঘটেনি। তো কোনো ঘটনায় যদি না ঘটবে, তাহলে আমরা নিকট অতীতে ওয়ার্ল্ড হিস্ট্রিতে দেখলাম যে আপনার অকুপাই ওয়াল স্ট্রিট নামে একটা মুভমেন্ট হলো আমেরিকাতে। মার্কিন জনগণ ওয়াল স্ট্রিট অকুপাই করে দখল করে ফেললেন। ঠিক সিমিলারলি আমরা দেখলাম বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন, যেটাকে আমরা গণভবন বলি, সেই গণভবনটাকে জনগণ অকুপাই করে ফেললো। লক্ষ লক্ষ মানুষ, মানে পিঁপড়ার ঝাঁকের মতো মানুষ ছুটছে ছুটছে ছুটছে। অ্যান্ড অ্যাট ওয়ান স্টেজ প্রধানমন্ত্রী, ওই আইনটা তো বদলায়নি, প্রধানমন্ত্রীর আপনার নিরাপত্তার ব্যাপার ছিল, মানে আইন অনুযায়ী তার এসএসসি ছিল, তারা উইথড্র করে ফেললেন, বিকজ উইথড্র না করলে পরিস্থিতি থাকে না। তো এমনি একটা অবস্থা, ওনাকে পেছন দিয়ে চলে যেতে হলো, বাড়ির পেছন দিয়ে, মানে সেনাবাহিনী, মানে তার জন্য যে আইনটা ছিল। এখন তো আবার একটা নতুন বয়ান আসছে তার, মানে বিভিন্নভাবে, যে শেখ হাসিনা যেতে চায়নি, তাকে জোর করে নেওয়া হয়েছে, এবং উনি জানতেনও না যে ওনাকে এই বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, উনি জানতেন। এবং তার একটা ভয়েস মেসেজও আসছে যে উনি বলছেন সেখানে যে আমি তো মনে করছি আমাকে টঙ্গিপাড়া নিয়ে যাচ্ছে, আমাকে তো সেরকমই বলা হয়েছে। দ্যাট ইজ মেড অফ এআই। উনি খুব ভালো করে জানতেন, ওনাকে লোকাল কোনো হেলিকপ্টার ওনাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়নি। উনি জানতেন সাইজ অফ দ্য এয়ারক্রাফট দেখে, উনি প্রধানমন্ত্রী ছিলেন, শি ওয়াজ হেড অফ মানে ডিফেন্স মিনিস্ট্রি, তারপরে আপনার সশস্ত্র বাহিনী বিভাগেরও তিনি প্রধান। তো যেই এয়ারক্রাফটে করে তিনি গেলেন, যে মানে কমার্শিয়াল মানে এয়ারক্রাফটে তিনি গেলেন, তাতে ওনার বোঝার কথা না যে উনি কোথায় যাচ্ছেন। ওনার বাক্স পেট্রা এত কিছু নিয়ে, লট বহর নিয়ে 186টা বাক্স পেট্রা নিয়ে তিনি, সেটা গোপালগঞ্জে যাওয়ার জন্য তিনি নিশ্চয়ই রেডি ছিলেন না। এগুলো তো মানে এটা লং ডিস্টেন্সে তো অনেক দিন থাকা খাওয়া যায়, সব বিধি ব্যবস্থা করি তো রওনা দিয়েছেন। এবং আমরা শেখ রেহানার কনভারসেশন উইথ সালমান রহমান আমরা দেখিনি, আমরা শুনেছি। তো সেখানে কি বলছেন যে আমরা চলে যাচ্ছি,
আমরা চলে যাচ্ছি, কোথায় চলে যাচ্ছি? গোপালগঞ্জে আমরা চলে যাচ্ছি, আপনারা যেখানে মানে ভাগেন বা পালান, এই তো। ওয়েল, এই সমস্ত পরবর্তীতে এই সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ নাই। বিষয়টা হচ্ছে যে উনি নিজে অনুভব করেছেন, এবং এগুলো অনুভব, এই দৃশ্যগুলো তো প্রতিদিন আপনার টিভিতে দেখান। জি, মোস্টলি আপনার সংবাদ, যখন আপনাদের সংবাদ হয়, আপনারা যে গ্রাফিক্সগুলো দেখান, তার মধ্যে তো এই ছবিগুলো থাকে। উনি যদি বাংলাদেশের এই চলচ্চিত্র, মানে দুঃখিত, বাংলাদেশের এই ইয়েগুলো, টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানগুলো যদি দেখে থাকেন, তাহলে তো উনি ওনার নিজের ভুলে যাওয়ার কোনো কারণ নেই যে হোয়াট হ্যাপেন্ড। না মানে ভুলে গেছে না, স্বেচ্ছায় এসব কথা বলছে, উদ্দেশ্যমূলক আমি এক সেকেন্ডে বলে দিই, উদ্দেশ্যমূলক তো বটেই। মানে হচ্ছে কি যে উনি পালিয়ে গেছেন, ওনাকে তখন ওনার দলকে বলে পলাতক লীগ। উনি ওনার নামের আগে বলে পলাতক প্রধানমন্ত্রী। ওনাকে কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলা হয় না, ওনাকে বলা হয় পলাতক প্রধানমন্ত্রী। উনি পালিয়ে গেছেন। উনি পালিয়ে যাওয়ার কারণে দেশটা একটা শূন্যতা ছিল। 5, 6, 7, 8 তারিখে এশান মানে আর্লি এশা পর্যন্ত, রাত 9টা 10টা পর্যন্ত তো সরকারি ছিল, বাংলাদেশে ছিল। তো সুতরাং একথা তো বললে হবে না, একথা বলার কোনো কারণ নাই। জনাব আসাদুজ্জামান রিপন, আমরা আলোচনায় ছিলেন, আপনি বলছিলেন যে শেখ হাসিনা স্বেচ্ছায় সজ্ঞানে জেনে শুনে উনি বিদেশে she had to leave. তাকে যেতে হয়েছে, পালাতে হয়েছে। 3 তারিখে 3রা আগস্ট, আমার ধারণা নিশ্চয়ই আপনার বাংলার প্রতিটি টিভি চ্যানেল, নিউজ পেপারগুলো আপনার 1 তারিখ থেকেই তো আমার মনে হয় আবার মানে এই জুলাই রেভলিউশনের, আপরাইজিং এর ঘটনাগুলো আপনারা আবার রিপিট করবেন। কি কি হয়েছিল, 1 তারিখে কি হলো, 2 তারিখে কি হলো, জুলাই থেকে, এবং অগাস্টের 5 তারিখে পর্যন্ত আপনারা আবার তুলবেন। ওনার যদি স্মৃতি বিভ্রম হয়ে থাকে, আমার মনে হয় উনি যা আপনার ভাষ্য অনুযায়ী যা মনে হলো, আমি তো ইন্টারভিউটা দেখি নাই, তাতে আমার মনে হচ্ছে উনি আগস্টের 5 তারিখের আগে অ্যাটেম্প নেবেন। তা আমি মানে ওনার লোকজনদেরকে বলবো যে জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখের পত্রপত্রিকাগুলো আবার নতুন করে, আর টিভি চ্যানেলগুলো যদি তারা প্রত্যক্ষ করেন, দেখবেন হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। তো যাই হোক, এইগুলো মানে উনি শি ইজ এ হেড অফ এ পলিটিক্যাল পার্টি। এটা তো একটা লজ্জার বিষয় যে একটা রাজনৈতিক দলের প্রধান তিনি পালিয়ে যাবেন, এর চেয়ে লজ্জার কিছু থাকে না। মানে আমি এক সেকেন্ড না, কয়েক সেকেন্ডের মধ্যে আমি আমার ছাত্র জীবনের একটা ঘটনা বলি। এটা হচ্ছে 87-এ বাংলাদেশের ইতিহাসে 88 ইতিহাসে মন্ত্রীপাড়াও ঘেরাও করা, মিছিল করার ঘটনাটি একবারই ঘটেছে। 55 বছরে বা তারও আগের 55 বছর ইতিহাস আমার জানা নাই। আমি ছাত্র রাজনীতি ইতিহাস মোটামুটি বই পুস্তক পেলে পড়ার চেষ্টা করেছি। আমার নেতৃত্বে আপনার হেয়ার রোডে, বেইলি রোডে আমরা ছাত্র দলের তরফ থেকে আমরা একটা মানে মন্ত্রীপাড়ায় কাক ডাকা ভোট, ঠিক ফজর নামাজের পরে আমরা মানে ছাত্রদের কিনে আমরা মিছিল করে ফেললাম। মানে যেটা হলো আচমকা, মোস্টলি কেউ জানতো না। বললাম যে এদিকে যাবো, এটা যাবো। ওরা অনেকে মনে করছে আমরা ফার্ম গেটের দিকে যাব, কিন্তু আমার টার্গেট ছিল মন্ত্রীপাড়ায় ঢুকতে হবে। এরশাদ শাহীর মন্ত্রীদেরকে জানিয়ে দিতে হবে যে তোমাদের পতনের সময়টা খুব দূরে নয়, তোমাদের বাড়ির সামনে মিছিল চলে আসছে। তা আমার এলাকার 2জন মন্ত্রী ছিল, একজন শাহ মোজ্জেম হোসেন এবং একজন কোরবান আলী। তো দুজনই এরশাদের, তারা দুজনেই আওয়ামী লীগের লোক ছিলেন, দুজনেই আবার পরবর্তীতে পাল্লাপাল্লি করে আবার জাতীয় পার্টিতে গেছে। তো আমি একদিন আগে ওই 2 মন্ত্রীর বাড়ি একটু র্যাকি করে আসলাম, বাড়ির সামনে, মানে কার ওই বাড়ি 2টা কোনটা। তো একজন দেখাই দিল যে এই 2টা, বলে ওই 2 জায়গায় একটু বেশি ভয় দেখাইতে হবে। তা আমরা দেখে গেলাম ওই আল্লাহ তাকে দোষ গুণে, আমরা সবাই দোষ গুণে মানুষ, আল্লাহ তাকে মানে পরকালে জান্নাত দান করুন, দোয়া করি। শাহ মোজ্জেম হোসেনের কথা বলছি, আমাদের দলকর্তৃক ভাইস চেয়ারম্যান ছিলেন। ওনার বাড়ির সামনে এসে বললাম, শাহ মোজ্জেমের 2 গালে জুতা মারো তালে, কোরবানির বাড়ির সামনে জুতা মারো তালে, এই বিভিন্ন বাড়ির মন্ত্রীদের বাড়ি জুতা মারো তালে কাক ডাকা ভোরে। ফজর নামাজের পরে অনেকের সুন্নত শেষ হওয়ার পরে হয়তো কেউ ওজিফা করতেছেন, এখনো পুরো পরিষ্কার হয় নাই। ওরকম সময় তখনকার দিনে এই আওয়াজ পেলে অবস্থাটা কি দাঁড়ায়। তো এর মধ্যে তো মানে ডিবি অফিস সবার কাছেই, তারা যথারীতি জানাইছে আমরা 3 দিকে আক্রান্ত হয়ে গেলাম, ওই টিপু সুলতানের মতো আক্রমণ করো, ঘেরাও করে ফেললো। তো মোটামুটি ত্রস্ত গতিতে
এখন সেরাটন, ইন্টারকন, নানান রকম নাম হয়, রূপসী হয়। তারপর উল্টা পাশে সাকুরার যে ইয়েটা, ওই ফুটপাতে যে দাঁড়াইলাম, মানে দেখতে ফার্মগেট থেকে পুলিশ, শাহবাগ থেকে ওদিকে, মানে ওই আমাদের ইউনিভার্সিটির ওই দিক থেকে কি বলতো, তখন কন্ট্রোল রুম বলতো, আপনার মনে থাকার কথা, ওদিক থেকে পুলিশ, মন্ত্রীপাড়া থেকে পুলিশ, আমরা তো আক্রান্ত হয়ে গেছি। তা আমার সাথে যারা সহকর্মী ছিল ছাত্রদলের, তারা বললো, ভাই পুলিশ তো ঘেরাও করে হচ্ছে, চলেন পালাই, মানে কথাটাই বল চলেন পালাই। তা আমি দেখলাম তো আমার এতগুলো ছেলে নিয়ে সব তো পালা, মানে আক্রান্ত ঠিক হবে না, ওদেরকে বললাম তোমরা যে যার মতো সরে পড়ো। গোটা 5-6 ছেলে তারা কোনোভাবেই আমাকে ছেড়ে গেল না, তারা বলতে না আপনাকে ছেড়ে যাব না, থাকলো। আমি ঠায় দাঁড়িয়ে থাকলাম, আমি পালাতে পারতাম, কিন্তু আমি মনে করলাম যে আমি ছাত্র দলের প্রেসিডেন্ট, আমি যদি পালিয়ে যাই আর এই দৃশ্য যদি পুলিশ দেখে, তো পুলিশ তো খুব মজা পাবে, বলে ওই যে ছাত্র দলের প্রেসিডেন্ট দৌড়াইতেছে নাকি। এইটা পুলিশ ভাবতে পারে, ওই ভাবার সুযোগটা না দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলাম। এবং ফুটপাতে দাঁড়ায় থাকলাম 6 জন সহ। পুলিশের অফিসার ওই হ্যান্ড মাইক দিয়ে বললেন যাতে না, ওই সিনেমার মতো যাতে না পালে আমাকে বললেন যে ডোন্ট মুভ, দাঁড়াইলাম। আমি তো দাঁড়ানোই ছিলাম। তো ফার্মগেট থেকে যে ট্রাকটা আসলো, পুলিশের একজন হাবিলদার টাইপের হবে, 1 ফিতা বা 2 ফিতা কি বলে কে জানে, তো উনি নেমেই, মানে একদম মানে ট্রাক থেকে নেমে, করে না নেমেই সে স্ট্যান্ড গানটা নামায় ফেলো, নামায় আমার বাম হাতের বাহুতে ধাম করে একটা বাড়ি দিল। আর 1 ইঞ্চি উপরে উঠলে আমার মানে এখানে জয়েন্ট ভাঙে, ফেটে গেল। তারপর যাই হোক, তারপরে আমি সেকেন্ড টাইম যখন মারতে, আমি খাপ করে ধরছি। আমি একটা মানে আরো হ্যাংলা পাতলা ছিলাম, আমি খুব মানে ক্রুদ্ধ ভঙ্গিতে জোরে হুঙ্কার দেব, এই খবরদার। তখন সে একটু থমকে দেয়, বলে তুমি কোথাকার লাট সাহেবের বিটা। আমার ধারণা ইদার হি ইজ ফ্রম গোপালগঞ্জ, হি ওয়াজ ফ্রম গোপালগঞ্জ অর ফ্রম নড়াই। অ্যাকসেন্টটা মনে হচ্ছিল মানে ওই রকম অবস্থাতেও আপনি পালিয়ে যান? নট অ্যাট অল। জি, নেতা কখনো পালায় না, জি, নেতা কখনো ভাগে না, ভাগলে সে নেতা হয় না, পালালে নেতা হয় না। উনি পালিয়েছেন, পালানোর পরে ওনার দলকে এখন আওয়ামী লীগ না বলে এটা পলাতক লীগ বলে, ওনাকে এখন বলে পলাতক প্রধানমন্ত্রী। তো এইটা তো উনি অর্জন করেছেন, এবং এটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ওনার এই পালানোটা আমিও পছন্দ করি নাই। জি, রনি ভাই একটু এই বিষয়ে যদি আপনি কিছু বলতে চান, যে আসলে কি ফিরে আসা সম্ভব, নাকি শুধু এটা হুঙ্কার বা এক ধরনের বাকওয়াজ? আল্লাহর দুনিয়া অসম্ভব বলে কোনো জিনিস না। এখানে আল্লাহ তো কোন ফায়াকুন বলছে, হও অমনি হয়ে যায়। এখন আল্লাহ যদি কোনোদিন, আল্লাহ যদি কোনোদিন চান যে না, এই বাংলায় তারেক রহমান সাহেবকে আমার আর এখন আর ভালো লাগছে না, সে আমার কথাবার্তা শুনে না, ইত্যাদি ইত্যাদি। তো এখানে তারেক রহমান সাহেবের পরিবর্তে আমার শেখ হাসিনাই ভালো ছিল। তসবি হাতে টিপতো, তারপরে সে নামাজ কালাম পড়তো, মানুষের ধরে কান্নাকাটি করতো, আবার প্রয়োজনে বাসও দিতে পারতো, এই ভালো। সেক্ষেত্রে আল্লাহ যদি তাকে নিয়ে আসে বাংলাদেশে, আপনার করার কি আছে বলেন? কিচ্ছু করার নাই। তো এইটা হলো একটা প্রাকৃতিক কারণ না, এবং জনগণ যদি বেশি পাপী হয়ে যায়, তো আল্লাহ তাআলা তখন ওই জুলুম বা শাসককে দুনিয়া পাঠানো পাপের শাস্তি, যে কোনো কারণে আল্লাহ দুটোর একটা কারণেই দিতে পারে। এটা হলো একটা প্রাকৃতিক, ওই কারণেই আইছিল। হ্যাঁ। দ্বিতীয় কারণ হলো মোদি সাহেব 2 কারণে দিতে পারে, যে আমরা দিদি হ্যায়, তো তার ক্ষমতা দরকার হতে পারে, সে অনেক কষ্টে আছে। তো কাজে আমি এখানে পানিপুরি খেতে পছন্দ করছে না। হ্যাঁ, তো কাজেই আমি এখানে সর্বশক্তি চালিয়ে এখানে ইনসার্জেন্সি চালাবো। আমার 16 লাখ আর্মি আছে, 8 লাখ আর্মি ওয়েস্টার্ন রিজন থেকে এনে ইস্টার্ন রিজনে ডিপ্লয় করে আমি এই বাংলাদেশকে চারদিক থেকে ঘেরাও করে শেখ হাসিনাকে সিংহাসনে বসিয়ে ছাড়বো। এতে আমার ভারত থাকুক না থাকুক, সারা দুনিয়া কি বলুক না লুক, ডাজ নট ম্যাটার। বাংলাদেশের চারিদিকে আমি সবখালি অ্যাটমিক বোমা রাখবো শেখ হাসিনাকে এস্টাবলিশ করার জন্য। তাই সেক্ষেত্রে আমরা তো মাহরুম হয়ে পড়বো। আমার ভারত যদি এরকম একটা অবস্থা করে, আমরা তো আসলে কিছু করতে পারবো না। এরপরে ধরেন ভারতে উনি আছেন, ভারতে আপনি জানেন কামরূপ আছে, কামাখ্যা আছে, জাদু টুনা অনেক কিছু আছে। সেখানে বসে তিনি অনেক জাদু শিখলেন বা জাদুকরদের নিয়োগ দিলেন। আপনি তো জানেন যে জিন পরি জাদু, এটা একটা আসর মোরালেস আমাদের দেশে বিশ্বাস করে বেশিরভাগ লোক। তাই ওখান থেকে যে জাদু মারা হলো, টোনা মারা হলো, বান মারা হলো, এতে করে আমাদের সবার মন নরম হয়ে গেল। আমরা শুধু সবাই ইয়া হাসিনা ওয়া হাসিনা কান্নাকাটি শুরু করলাম। আপাকে ছাড়া আমাদের ভালো লাগে না। আমিও যে ভাষায় কাঁদি, আপনিও কাঁদেন। জামাতের মানে সভাপতি ডক্টর শফিক, তারেক রহমান সাহেব, আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, সবাই সেম ভাষায় ইয়া হাসিনা ওয়া হাসিনা।
তো সেই অবস্থায় তিনি গানের আসলেন। ভাষায় কইতেছেন কি একটা গান ছিল না একটা গান এরকম একটা ছিল হয়তো বা। জুলফু টুলফু কি যাক, আমার যেটা মনে হচ্ছে যে এটা আপনি মানে কোনো কর্মেই বাস্তব না, এরকম আপনি একটা না এরকম আপনার ঘটনা কথা, ধরেন এটা- আমরা তো এটা- অসংখ্য গল্প ছোট খেলা আমরা পড়ছি না, বিরাট একটা বাঘ আসলো জি, হালুম এটা করে সত্য পড়লো, না। এরকম ঘটনা আমি একটু ঘটলো। যদি ভিন্ন প্রসঙ্গে যদি যাই প্লিজ আপনার যান। সঙ্গে। আচ্ছা, গতকাল মানবাধিকার সংগঠন, আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, রিপন ভাই আছে নিশ্চয়ই এখানে কিছু কথা বলতে চাচ্ছ। গতকাল মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির 12তম মানবাধিকার সম্মেলন হয়েছে এবং সেখানে 2025 সালের এবং রাজনৈতিক অবস্থা, মানবাধিকার পরিস্থিতি ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে যেটা বলা হয়েছে 2025 সালে দেশের রাজনৈতিক সহিংসতায় 133 জন নিহত হয়েছে এবং এদের মধ্যে বেশিরভাগই বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আহত প্রায় 7,500। গণপিটুনিতে 292টি ঘটনায় 168 জন নিহত হয়েছে। তো এইরকম এখন আমরা একটি রাজনৈতিক বহুদিন পর একটি রাজনৈতিক সরকার এসছেন, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ মানবাধিকার পরিস্থিতি আমরা ভালো হবে, সুন্দর হবে, এরকম একটা প্রত্যাশা ছিল সকলেরই। এটার প্রথম দায় হলো ধরেন শেখ হাসিনার 17 বছরের শাসন। শেখ হাসিনা তো নাই দেশে, না থাকুক, কিন্তু আপনাকে পিটিয়ে পাটিয়ে আপনার মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়ে আপনার বিশ্বাস, ভালোবাসা, সাংগঠনিক ক্ষমতা সব কিছু নষ্ট করে দিয়েছে। আজ যে বিএনপি অলনে সার্টেন 17 বছর একটা দেহ ধরেন শরীর, সেখানে রক্ত চলাচল স্বাভাবিক থাকা লাগবে, সব কিছু স্বাভাবিক থাকা লাগবে। তো বিএনপিরও তো এরকম একটা শরীর আছে। এখন বিএনপির কেন্দ্রীয় অফিস, তারপরে চেয়ারপারসনের অফিস, তার সাথে জেলা অফিস, উপজেলা অফিস, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী সারা দেশে। তো এটার যেটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া, যেটার মধ্যে চেইন অফ কমান্ড থাকবে, সেটা তো আসলে গত 17 বছরে শেখ হাসিনার জামানাতে হয়নি। ফলে এই সময়ের মধ্যে যে কে নেতা হয়ে গেছে আর কে যে মরে গেছে, নেতা হতে হতে কত বড় বড় বিএনপির নেতা মরে গেছেন, আর কত কুতুবে যে এই সময় আমরা দেখছি যে যে নেতা হতে পারে এটা আমরা ভাবতেই পারিনি, নেতা হয়ে গেছেন, মন্ত্রীও হয়ে গেছেন অনেকে। তো এখন এই যে যে একটা মানে যাকে বলা হয় বাঁধ ভাঙা জোয়ারের মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এখানে এই ধরনের ঘটনা শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গাতে সিরিয়াসলি এরকম পরিস্থিতি হলে এরকম ঘটনা ঘটতো এবং হয়তো এর সাথে খারাপ ঘটনা ঘটতো। এই জন্য আমাদের আসলে বর্তমান সরকারের একটা ব্রিদিং টাইম দরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সবার মধ্যে একটা ট্রমা আছে। শেখ হাসিনা জামানাতে যে ক্ষতিটুকু হয়েছে বিএনপি, তার সাথে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইনুস জামানাতে, ইউনূসের যেমন 18 মাসে। ইনুস জামানাতে হলো কি কিছু কিছু স্পেসিফিক জায়গাতে সে রেখেছে তার এবং এনসিপি বা জামাতের দখলে, আর বাকি সব কিছুকে ওপেন টেন্ডারে সে দিছে, যে যেখানে পারো খাও দাও ফুর্তি করো, আর মানে এমন দলের একটা বদনাম করে যেন ভবিষ্যতে বিএনপি বলতে একটা সাদাবাজের দল বোঝায় এবং কোনো লোক যেন বিএনপির নাম শুনলে যেন রীতিমতো থুথু ফেলে, এইরকমভাবে বিএনপি নেতাকর্মীরা যেন অপরাধে জড়িয়ে পড়ে, ওইরকম একটা অপরচুনিটি সৃষ্টি করা হয়েছে। ফলে দেখুন বিএনপি নেতা কর্মীরা যদি চাঁদাবাজি না করে তাহলে বিএনপি সব মানুষ তো আর আসাদুজ্জামান রিপন না, সব মানুষ তো ধরেন আপনার মতো না বা আমার মতো না, তারাও তো প্রত্যেকটা দলের মধ্যে তো খারাপ মানুষ আছে। এখন আমাদের দেশে ধরেন একজন নোবেল লরিয়েট পুরস্কার পাইছে একজন, তাই বলি কি আমরা সবাই নোবেল লরিয়েট? সবাই নোবেল লরিয়েট না। তা আমাদের দেশে অনেক অলিয়াল্লা আছে, গাউস কুতুব আছে, পীর মাশায়েখ আছে, কিন্তু চোট্টা, বদমাইশ, গুন্ডা, ডাকাত, ধর্ষণকারী এদের সংখ্যা তো কম না, অনেক অনেক বেশি। এখন রাজনৈতিক দলের মধ্যে বিএনপি করে তাদের মধ্যে ধর্ষক আছে, আওয়ামী লীগের মধ্যে ধর্ষক আছে। এখন এই যে যে সুযোগ পেয়েছে, সুযোগ পাওয়ার পর সে কেন সেই সুযোগ জামাতের মধ্যে আছে? জামাতের মধ্যে তো ডবল, সামনে দৌড় করে পিছন দৌড় করে, বুঝতে পারছেন ঘটনাটা? দরজার আঁকেও আছে পিছনেও আছে, সব মিলে রাতে দিনে। নফস, হ্যাঁ, প্রবৃত্তি যখন শয়তান দ্বারা তাড়িত হয়ে যায় তখন তো আর লীগ দল করে না। আচ্ছা, গোলাম মাওলা রনি, আপনি আলোচনা করছিলেন, আমি যদি বলি যে আসলে আপনি দায় দিচ্ছেন গত সরকারের উপর, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই সরকারের দায় তো অবশ্যই আছে নানা কারণে,
না জিনিস না হয়েছে, এখানে কিন্তু ত্রিমুখ প্রশ্ন- মানে জি, আমি আপনার কথাটা যেহেতু বিরতির আগে আমি কনস্টিটিউট করতে পারিনি। জি, এর কারণ হলো যে এখন আসলে টেলিভিশনে কথা বলাটাও ভীষণ বিপজ্জনক। ধরেন আপনার এখানে একটা কথা বললাম 5 মিনিটের একটা রিল, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, ওর মধ্যে ধরেন একটু জায়গাতে সে অবস্থা। এখন যেমন লাস্টের বলছে যে আমার সামনে দেওয়া মারে পেছন দেওয়া মারে, এখন সবাই বলবে কি মারে? এর আগে বললাম না যে আমার সামনে দিয়েও মারে পেছন দিয়েও মারে, তাহলে সে কি মারে, কোথায় মারে, এই সমস্ত জিনিসগুলো একটা বানিয়ে দিল। কিন্তু আমি যে জিনিসগুলো আসলে যে জিনিসটা বোঝাতে চাই যে এটা অত্যন্ত কৌশলী দল। হ্যাঁ, তারা সবসময় একটা কৌশল করে। তারা একদিকে পার্লামেন্টের মধ্যে সামনে এক ধরনের কথা বলে, বাইরে এসে এক ধরনের কথা বলে, দিনে এক ধরনের কথা বলে, রাখতে এক মানে ধরনের আপনি কথা এটা বলে। বলতে চাইছেন? মানে এরকমই একটা জিনিস আর কি অবস্থা। কিন্তু পাবলিক দেখা গেলো সে একটা জিনিস বুঝাই ফেললো। তো যাক, এনিওয়ে, আমি এখন যেটা বলতে চাই যে বিএনপি জায়গায় যদি জামাত হতো, বা ধরুন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও যদি বলতাম, ইউনূসের পক্ষে আমি এখন বলতাম যে ইউনূস সাহেব ইচ্ছা করলেও অনেকগুলো কাজ করতে পারেনি, বিকজ তার মাথার উপরে প্রচণ্ড রকম লায়াবিলিটিস ছিল। এখন ধরেন হাজার কোটি টাকার ব্যবসা আওয়ামী লীগের লোকজন এক জায়গায় রেখে গেছে, বিএনপির একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের ওই ব্যবসার উপর লোভ পড়েছে। আওয়ামী লীগের লোকজন তাকে গোপনে প্রস্তাব দিয়েছে, আসো ভাই, আমি তো 10 বছর 17 বছর ভাগাভাগি করে এগুলো চুরি করেছি, এখন লেটস মেক ইট 50-50, তুমি এটা আমার পক্ষে দেখা সাক্ষাৎ করো, এরপর 2 ভাই ভাগাভাগি করে দেবো। তো এইরকম প্রস্তাব যেখানে আসছে, এরকম ঘটনা ঘটছে, সেখানে স্বয়ং তারেক রহমান সাহেব যদি বলেন যে তোকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবো, তবুও এই প্রস্তাব সে 1000 কোটি টাকার 500 কোটি টাকার সে পেয়ে বসছে। এরকম ঘটনা বাংলাদেশে যে ঘটেনি, অসংখ্য ঘটনা ঘটেনি, আপনি বলতে পারেন না। আমি 500 কোটির কথা বললাম, সেম ঘটনা আপনি যদি ফুটপাতে নিয়ে আসেন, সেম ঘটনা গুলিস্তানে যান, সেম ঘটনা টেম্পো স্ট্যান্ডে যান, সব জায়গায় তো একটা বিরাট ইকোনমি গড়ে উঠেছিল 17 বছরে। সেই ইকোনমিটা তো এখনও চলছে। তো সেই ইকোনমিটা চলার ক্ষেত্রে এই যে যে একটা চক্র, সেই চক্র তারা বিএনপি আওয়ামী লীগ কোনো নেয়া, এরা চক্র, এরা অপরাধী, এরা চাঁদাবাজ। তো কাজেই এদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে যদি একটা সরকারকে, একটা রাষ্ট্রকে, একটা দলকে, প্রশাসনকে দাঁড়াতে হয়, যে সময়টা দরকার এই 4 মাসের মধ্যে আসলে আপনি বাজেট প্রণয়ন করার জন্য তো পুরো সরকার ব্যস্ত ছিল, চীনে যেতে হবে, পাবলিক পাগল বানিয়ে ফেলছে, যায় না কেন, যায় না কেন। মানুষে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানায় সবাই বলতো উনি যায় কেন, যায় কেন। শেখ হাসিনার জামানায় সবাই বলতো উনি এত ঘন ঘন বিদেশ যায় কেন। তারেক রহমান সাহেব যায় না, বলে যায় না কেন, যায় না কেন, 4 মাস হয়ে গেল। 4 মাস হয়ে গেল, এখন যায় না কেন, বিপদ আছে না, আছে কেন। সবাই বলে শেখ হাসিনা এত কথা বলে, তারেক রহমান সাহেব কথা বলে না, এখন বলে উনি কথা বলে না কেন, কথা বলে না কেন। এত কম কথা বলে কেউ। আগেকার যারা আছে দামি দামি শাড়ি পরতেন, যারা আছে পোশাক আশাক পরতেন, উনি এখন স্বাভাবিক একটা ঘড়ি পরেন, আসাদুজ্জামান রিপন ভাইয়ের মতো খুব সহজ সরল জীবনযাপন করেন। লোকজন বলে একটা প্রধানমন্ত্রী এই ধরনের পোশাক আশাক মানুষ পরে, শার্টের ভিতরে গেঞ্জি দেখা যায়, এটা কেমন একটা কথা, আর একটু মোটা পরা যায় না। এখন আপনি সমালোচনা যদি কাউকে করতে চান, যে কোনোভাবেই করতে পারেন আর কি। তো সেই দিক থেকে এখন যে প্র্যাকটিক্যাল আমাদের কতগুলো সমস্যা আছে, সেই সমস্যাটা হলো একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রথম যেটি দরকার সেটা হলো সংঘবদ্ধ একটি সমাজ। আমরা এই 3 জনই আমাদের জন্ম 60-এর দশকে, আমাদের মানে 70-এর দশকে শত অভাব অভিযোগের মধ্যে আমরা দেখেছি, চুরি ডাকাতি রাহাজানি সব কিছু দেখেছি, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে একটা সমাজ ছিল, সমাজের একজন মাতুব্বর ছিল, সমাজের একজন নেতা ছিলেন, একজন চেয়ারম্যান ছিলেন, একজন মেম্বার ছিলেন। আপনি দেখেন একজন মেম্বারের যে কমান্ড ছিল, আমি তো কোনো এমপির এখন সেই কমান্ড দেখি না। 1973-74 সনে একজন মেম্বারের যে কমান্ড ছিল, সেটা এখন আর সমাজে নাই। তখন সাহিত্য ছিল, সংস্কৃতি ছিল, সারাদিন কাজ করার পরে মানুষ বাড়ির দরজায় একটা গানের আসর বসাতো, ওই আমাদের গ্রামের নজরুল জয়ন্তী হতো, রবীন্দ্র জয়ন্তী হতো, সব যাত্রা গান, মানুষের ভিতরে যত রকম কষ্ট দুঃখ বেদনা, সেই বেদনাগুলো তাড়িয়ে দেওয়ার মতো সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড সারা বাংলাদেশে আনাচে কানাচে ছিল। কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, কে খ্রিস্টান, কে শিয়া সুন্নি, কোনো রকম বিভেদ ছিল না। এখন সেই আপনি মাজারপন্থী, আপনাকে মারতে হবে, ধরে এনে আমাকে টানিয়ে পুড়িয়ে দিতে হবে। আপনি নামাজ পড়েন, নামাজের সময় এই সেজদাতে যখন যান, হাত আপনার খুবভাবে উঁচে থাকে। আমি জাস্ট একটা সাধারণ ঘটনা বলি, এই শুক্রবারে আমি নামাজ পড়তে গেছিলাম বড় মসজিদে। তো নামাজে নর্মাল নিয়ম হলো আপনি যখন স্বাভাবিক নামাজ পড়বেন, তাহলে হাত দুটো স্বাভাবিকভাবে রেখে
আপনি করবেন। কিন্তু আপনি যদি দীর্ঘক্ষণ সেজদায় থাকেন, দীর্ঘক্ষণ আপনি 10 মিনিট 20 মিনিট সেজদায় থাকেন, তখন আপনার এই ক্লান্তি দূর করার জন্য আপনার হাতটা আপনি স্বাভাবিকভাবে মাটির সাথে মিশাতে পারেন। তো আমিও সেদিন সামহাও একটু আমার ভালো লাগছিল, আমি একটু লম্বা সেজদা দিলাম, দেওয়ার পরে আমি হাতের যে কোণের যে অংশটা সেটা একটু পিটালাম। পাশের যে লোকটা ওদের নামাজ ছেড়ে দিছে, নামাজ ছেড়ে দিয়ে এটা সে দেখতেছে, সে বসে আছে, বসে শেষে আমার সালাম দিল। হয়তো নামাজ শেষ করে ফেলছে আপনি দীর্ঘ নামাজের মধ্যে সেজদায়। নামাজ শেষ করে মানে সে চলে না যেয়ে সে বসে রয়েছে। সে আমাকে বলে যে ভাই একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নেই, শেষ নাই। আপনি যে এইভাবে সেজদাটা দিলেন, এইভাবে আসলে সেজদাটা দেওয়া ঠিক হয় না, এইভাবে দিলেন। পাশে আমার ছেলে ছিল, সে হাসতেছে মানে ওনার এই কাণ্ড দেখে। যাই হোক, আমি আর কোনো কথাবার্তা বললাম না। তো এই যে মানুষের যে কনজারভেটিভনেসটা এই সমাজে তো আছে, ওই পর্যায়ে চলে গেছে। এখন আপনি ফুটবল খেলা দেখতে পারবেন না, ফুটবল খেলা দেখা নাকি হারাম অনেকে বলে দিচ্ছে। এখন রাজনীতিবিদরা বলছে এটা কি ধরনের পাগলামি, একটা বল নিয়ে 11-11-12 জন লোক খেলে। এইরকম রাজনৈতিক বক্তব্য তো আমাদের সমাজে কখনো ছিল না। এখন বুঝতে হবে যে পুরো সমাজটা চেঞ্জ হয়ে গেছে। এই যে একটা পরিবর্তিত সমাজ, তার মধ্যে আবার আমাদের নেতা আসছে বাংলাদেশে 17 বছর পরে। এই 17 বছরে উনি যখন যাদেরকে শিশু রেখে গেছেন তারা এখন পাড়া মহল্লার মস্তান হয়ে গেছে। তিনি যাদেরকে যুবক রেখে গেছেন তারা বুড়ো হয়ে গেছে। তিনি যাদেরকে চাচা ডাকতেন বেশিরভাগ লোক মারা গেছে। এই বেচারা 17 বছর পরে এসে দেখে কাউকে চিনে না। এই অদ্ভুত এক দেশ, তাপমাত্রা বেড়ে গেছে, বড় বড় মশা হয়ে গেছে। ঢাকার মশা গত 17 বছরে যত বেয়াদব হয়ে গেছে, এরকম মশা আমি 17 বছর আগে কোনো মশাকে এরকম বেয়াদব দেখি নাই। এখন মাছিগুলো যে ফাজিল হয়ে গেছে এই ঢাকা শহরের, আপনি একটা মাছি মারতে 3 ঘন্টা বসে একটা মাছি মারতে পারবেন না। আর 17 বছর আগে মাছি মারতে চাইলে ফটাফট করে আপনি বসে মাছি মারতে পারতেন। ইটস নট ইজি। জনাব আসাদুজ্জামান রিপন, আমরা আলোচনা করছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। মানবাধিকার সংগঠনগুলো এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে এক ধরনের উদ্বেগ প্রকাশ করছেন, পরিসংখ্যান তারা প্রকাশ করেছেন, আলোচনা আছে। তো সম্ভবতই একটা আশা ছিল যে একটি নির্বাচিত সরকারের পর এই পরিস্থিতি উন্নতি হবে। বিশেষ করে গত ইউনূস সরকারের সময় যেভাবে মবতন্ত্র হয়েছে বা অন্যান্য আরও কিছু ঘটনা ঘটেছে, তার থেকে অন্তত আরও বেটার একটা হবে, পরিস্থিতি হবে। কিন্তু আসলে কি সে অবস্থায় আমরা আছি? প্রথমে আপনাকে ভাবতে হবে মানুষের এই যে আখলাক কি ভালো হয়ে গেছে। যেমন ভাই, এখন যদি আপনি এই ঈমান আখলাক নিয়ে কথা বলেন, সেটা তো আমি অফকোর্স তা বলবো, এই কারণে বলবো ফান্ডামেন্টাল তো ওখান থেকে শুরু হয়। আপনার মানুষের মধ্যে লোভ, মানুষের মধ্যে পরবৃত্ত আহরণ করার যে দুর্বৃত্তপনা, মেরে ধরে খাও, এবং হালাল এবং হারামের পার্থক্য না বোঝা। তো হালাল তো শুধুই মাত্র আপনার ওই মদ খাওয়া বা নেশা করা, এটি শুধু হারাম না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা যা করতে না করছেন সেটি হারাম, সোজা কথা। তো এই হারাম এবং হালালের পার্থক্য, অর্থাৎ আপনি কি তাকাবেন আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে কি, আপনি যদি অন্যায় কুপ্রবৃত্তিও যদি জাগে তো সেটাও তো হারাম নাকি। এজন্য আমি একটা অনেক আগে আমি মাঝে মধ্যে অনেক জন যাই না, মিরপুর মাজারের মসজিদে আমি জুমার নামাজ আদায় করতাম। আমি অবশ্য ওদিকে থাকি না, বাট আমার ভালো লাগতো। তো হুজুর যখন দোয়া করতেন, হুজুর বলতেন যে আল্লাহ আপনি আমার দিলকে হেফাজত করেন, আল্লাহ আপনি আমার জবানকে হেফাজত করেন, আল্লাহ আপনি আমার দৃষ্টিকে হেফাজত করেন, আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করেন, যাতে করে আমি গুনার মধ্যে লিপ্ত না হয়ে যাই, শয়তান যাতে আমাকে ধোঁকা না দেয়। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই অনেক বেশি গুনাহগার হয়ে যাচ্ছি, গুনাহ থেকে মুক্ত থাকতে পারছি না। না রিমন ভাই, সেটা ঠিক আছে। এখন যদি এরপরে শৃঙ্খলা পরিস্থিতি, আমি এখন ওই জায়গাটা আসছি। এখন আপনি আসেন, এই যে মানুষ বেশি অপরাধী হয়ে যাচ্ছে, অপরাধ প্রবণ হয়ে যাচ্ছে, আপনার লোভী হয়ে যাচ্ছে, বা এই ধরনের কিছু ক্ষেত্র অবারিত হয়ে গেছে, কম্পিটিশন চলছে, আপনি খাচ্ছেন আমি খাইতে পারতেছি না, অভাব দারিদ্রতাও আছে, অতএব সুযোগ পেলে আমি কেন খাবো না। ওই যে বললাম, আপনার মধ্যে একটা প্রিন্সিপাল গাইডলাইন যদি না থাকে যে এটা হারাম এবং এটা ঠিক না, সারাদিন ওয়াজ করলেও কি শুনবে? আপনি যিনি চাঁদাবাজ, যিনি সন্ত্রাসী, এটা মোটিভেশনের হয়তো কিছু ফল আছে, কিছু রেজাল্ট আছে। এত বেশি হয়ে গেছে যে আমি আপনাকে বলি, টাকা পয়সার তো আমারও প্রয়োজন, তাই না? আমার তো একটা দামি গাড়িতে চড়তে ইচ্ছা জায়গা, যখন রাস্তাঘাটে দেখি, তা আমি তো চড়ি না।
আমি তো এখন একটা ভাড়া বাড়িতেই থাকি, এবং আমার ওই 20-25 বছর আগে আমার বাসার আসবাবপত্র যা ছিল তাই আছে। হ্যাঁ, সোজা কথা, আমি দেখি যে চলে, তো অসুবিধা তো নাই। এই মানসিকতা সবাই তো, এবং যদি আমি যদি অফকোর্স আমি যদি আল্লাহর হুকুমে আমি যদি ভালো যদি আমি অর্থ অর্জন করতে পারি হালালভাবে, তাহলে আমার ইমপ্রুভমেন্টে কোনো সমস্যা নেই। আমি বলি না যে আমার আছে আমি ইমপ্রুভ করিলাম, কিপটামি করি, তা তো না। এবং এই জায়গাটা সমস্যাটা হচ্ছে কি যে আপনার অতিমাত্রায় লোভ এবং আরেকজনের বৃত্তের দিকে তাকায় নিজের ওইভাবে অর্জন করে এবং ওই জায়গায় পৌঁছার, মানে ভালোতে পৌঁছানোর কম্পিটিশন নাই, মন্দতে পৌঁছার কম্পিটিশনটা আছে। আর এইটাকে ট্যাকেল করার জন্য বা এটাকে প্রতিরোধ করার জন্য যে রাষ্ট্রের যেই আপনার মানে ল এনফোর্সিং এজেন্সি, পার্টিকুলার পুলিশের কথা বলবো, যেইটা থাকা দরকার ছিল, সেটা তো ওই যে গোলাম মাওলা রনির সাথে আমি একমত, সেটা তো ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। হাসিনা কতগুলো প্রতিষ্ঠান ধ্বংস করছে, নির্বাচন ব্যবস্থা, রাজনীতি, এগুলো তো আছেই। তাই ব্রাইব করা, কেনা বেচা করা, এগুলো করা, জানোয়ার তৈরি করে, জানোয়ার বলে এটা আবার কি বললেন, জানোয়ার আবার কেমনে তৈরি করে, ওই সেনাবাহিনীর মধ্যে আপনার ওই যে কি জিয়াউল হাসান বলে একটাকে লোক তৈরি করলো, একে দিয়ে মানুষজন মারাইলো, আয়নাগর বানলো ওখানে, এগুলো কর্মকাণ্ড কতগুলো জানোয়ার লাগে না? মানুষ তো আর এগুলো কাজগুলো করে না, গুম করে রাখবে, এগুলো কি মানুষের কাজ নাকি? পুলিশের মধ্যে আপনি বেনুজের মতো জানোয়ার বানাইছেন কতগুলি, এবং এবং এরপরে আবার মিনি জানোয়ার, মিনি শয়তান যেমন থাকে, পাতি শয়তান, ছোট শয়তান থাকে তো, এবং ওর মধ্যে অনেকগুলো ছোট শয়তান জানোয়ার পুলিশের মধ্যেও ছিল, প্রশাসনের মধ্যে ছিল। এখন এইটা কি রাতারাতি আপনার ছেলেরা, আমাদের ছেলে একটা রেভুলেশন করেছে, একটা মানে অভ্যুত্থান সংগঠিত করেছে, যে অভ্যুত্থানের চোটে আপনার মানে সোজা কথা একটা সরকারকে পেছন ধরে পালাইতে হইলো, A to Z পালাইতে হইলো, এমনি ধরনের পরিস্থিতি তৈরি হলো। কিন্তু বাকি যারা 17 বছরে তাদের যে চারিত্রিক স্খলন হয়ে গেছে, যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, পুলিশের মোরাল ভেঙে গেছে। আপনি কখনো শুনছেন পুলিশ দৌড় দেয়? কারণ টোকাইরা পুলিশের উপরে হামলা করলে পুলিশ দেয় দৌড়, আরে মহা মুশকিল। আমি তো মানে অ্যাজ এ সিটিজেন আমি তো এই দৃশ্য দেখতে আমি লজ্জা বোধ করি। আমি বলতে রাষ্ট্রের তো পুলিশ লাগবে, পুলিশকে ঘুরে দাঁড়াইতে হবে, এবং পুলিশ অবশ্যই যে পুলিশ দৌড়ায় ওই পুলিশকে বরখাস্ত করা উচিত। পুলিশ এক নম্বর পুলিশকে ডিসিশন নিতে হবে, মানে বাহিনী হিসেবে, যে অন্যায় দুষ্কর্ম আগে যা যেরকম ছিল এগুলো করবো না, চুরি চামারি করবো না, দুর্নীতি করবো না, দুর্বৃত্তপনা করবো না, আইনের শাসন কায়েম করবো, বিএনপির পুলিশ হবো না। সোজা কথা, আমি অন রেকর্ড বলতে, বিএনপির পুলিশ হবো না, রাষ্ট্রের পুলিশ হবো, আমি ঘুরে দাঁড়াবো, পুলিশের মর্যাদা না। এটা রাজনীতিবিদরা যখন এরকম কোন প্ল্যাটফর্মে আসে তখন ঠিক আপনার মতন এরকম ভালো ভালো কথা বলে, হ্যাঁ ভালো ভালো কথা বলে, কিন্তু তারপরে ওই পুলিশই আবার এই রাজনীতিবিদরা এর সাথে খারাপ কাজ মানে কাজ করে। সেটা শুনবে কেন? সে শুনবেন না, শুনলে তো উপায় নাই তার, কেমন করে না বেতন না, তারে তো আপনি মানে ভ্রুঙ্গামারি বদলি করে দিবেন, অসুবিধা কি? ওই জায়গায় আমি আসছি। হ্যাঁ, তারপরে তার নানান কিছু আপনি তাকে কালার দিবেন, তাকে স্বৈরাচারের দোসর বানাবেন, অনেক কিছু করবেন। আর্মিতে চৌকস অফিসাররা, ব্রিলিয়ান্ট চৌকস অফিসাররা, তাদেরকে বাধ্যতামূলকভাবে কথাটা এভাবে বলতে চাইনি, আমি বলতে চাইছি তারা ডেপ্লয়মেন্ট হয়, দেখা গেল যে আমাদের মানে হিল এরিয়াতে, মানে ট্রাবলড এরিয়াতে তাদেরকে যে যত আমাদের আর্মি তো কখনই মনে করে না কাউকে যদি খাগড়াছড়ি, কাউকে যদি বান্দরবনে পোস্টিং দেওয়া হয়, লামাতে বা রিমোট এরিয়াতে পোস্টিং দেয়, কোন অফিসার তো মনে করেন তার পানিশমেন্ট, রেদার তারা মনে করে ইয়েস এখানে একটা ট্রাবল আছে বা পরিস্থিতি আছে, আমাকে ট্যাকল করার জন্য উপযুক্ত মনে করছে, সো আই হ্যাভ টু ডিল ইট। আর আপনি যদি এখন এখানে ভুরুঙ্গা মারতে ওসিরে পাঠান, আমার পানিশমেন্ট দিছে, ডিসিরে পাঠাবেন মুখ যায় গেলে আমারও তো পানিশমেন্ট দিছে, পানিশমেন্ট পোস্টিং। তো সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভে পানিশমেন্ট পোস্টিং, পুলিশে পানিশমেন্ট পোস্টিং বলে, আর্মিতে তো পানিশমেন্ট পোস্টিং দে ডোন্ট কনসিডার ইট। আপনি ভুরুঙ্গা মারিতে গেলে বেতন তো একই। জি না, আমি বুঝতে পারছি, এই তর্কে আপনার সাথে আমি জিততে পারবো না, আপনি না বুঝলে আমি আপনাকে আমি বুঝতে পারবো না, আমি বুঝতে পারছি না, একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আমার শেষের দিকে পুলিশকে ওটা মানতে হবে। যখন যেমন আমি মানে রনিকে তো 1 মিনিট চেয়ে নিচ্ছি, এই যে আমি যদি সিলেটের আমি আমাদের ফরমার ডিসি সারোয়ার, তার কথা যদি বলি, সারোয়ার উইথড্র হয়ে আসছেন, সো হোয়াট, সারোয়ার যে ইনস্ট্যান্স ক্রিয়েট করে দিয়ে আসছেন, এরপরে যে ডিসি, নতুন ডিসি বোধহয় আজকে বা গতকালকে গিয়েছে বোধহয়, ওই ডিসির কে বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? ও সিলেটে সুযোগ নাই। সুতরাং গার্ডস তো দেখাইতে হবে রে ভাই, আপনার উপর যে দায়িত্ব আছে। আপনি যদি বলেন আমার এটা করবে, আমার ওইটা করবো, অতএব আমি তেল মারবো, আমি পায়ের তলে থাকবো, তো থাকেন, দাস হয়ে থাকতে চলে, গোলাম হয়ে থাকতে চলে থাকেন।
আর যদি গার্ডস নিয়ে থাকেন বা আপনি সেভাবে থাকেন। জি, গোলামুল ভাই, আপনার কাছে একটু ছোট্ট একটি বিষয় নিয়ে আমি একটু আলোচনা করে এই আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। সেটা হলো, আজকে আপনি জানেন যে সংসদ চলছে। সংসদে বিএনপি নেতা জনাব মাহবুব উদ্দিন খোকন দাবি করেছেন যে মানুষের ঘরে থাকা নগদ অর্থ ব্যাংকে আনতে 500 এবং 1000 টাকার নোট সাময়িকভাবে বাতিল করার প্রস্তাব দিয়েছে। তিনি অর্থনৈতিক অবস্থা তুলে ধরেছেন এবং এই প্রস্তাব বলছেন। আপনি কি মনে করেন? এটা খারাপ না, প্রস্তাবটা ভালো, এই প্রস্তাবটা ভালো। এই কারণ হলো, মানে মধ্যে ব্যাংকিং ব্যবস্থার উপরে আমাদের যে অনাস্থা, তারপরে সৃষ্টি হওয়ার কারণে বহু মানুষ ব্যাংক থেকে টাকা তুলে বাসায় রাখেছে। এটা সত্য। দ্বিতীয় যে ঘটনা হলো যে যারা ঘুষখোর দুর্নীতিবাজ, তারা এই স্বর্ণ এবং নগদ টাকা এখানে বস্তা বস্তা ভরে তাদের এই কাজগুলো তারা করেছে। ফলে এখানে সরকার এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তার আগে যে ব্যাংকে যাবে, ইন্ডিয়াতে নিয়েছিল কিন্তু, হ্যাঁ, তো তারা সেইটা নিতে পারে, কিন্তু তার আগে যে ব্যাংকে যাবে সেই ব্যাংকের প্রতি আস্থা থাকতে হবে। হ্যাঁ, তাহলে তো আমি আমার টাকা আমি যাবার ব্যাংকে দিব, যে ব্যাংকই তো এখন টালমাটাল। হ্যাঁ, টালমাটাল। তো যার জন্য ওই জিনিসটা, মানে এরকম একটা সরকার যখন টার্মাইল অবস্থায় থাকে, এরকম সিদ্ধান্ত বহু দেশে নেয়। ভারতও নিয়েছে, আমাদের দেশে তো আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার নিয়েছি। ফলে এটা হতে পারে, নট লাইক দ্যাট। কিন্তু তার আগে মানে জনগণ যাতে দ্বিতীয়বার যদি প্রতারিত হয় এবং এটি নিয়ে যদি ব্যাংকে মারামারি শুরু হয়ে যায়, তাহলে তো পুরো জিনিসটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো যার জন্য দুটোই ভাবতে হবে। মানে যে কথা বলেছেন এটা যৌক্তিক, কিন্তু এটা যৌক্তিক জিনিসটা কিভাবে পরীক্ষামূলকভাবে করা যায় সেটাও দেখতে হবে। না, কিন্তু এই ক্ষেত্রে মূল যে সমস্যা, সেই সমস্যা না গিয়ে, অর্থাৎ ব্যাংকিং সিস্টেমে যে গলদগুলো তৈরি হয়েছে, ব্যাংকের নিয়ে যে অনাস্থা তৈরি হয়েছে, সেখানে না গিয়ে শুধু নোট বাতিল করে সাময়িক। এখানে তো উনি শুধুমাত্র ব্যাংকিং সমস্যার জন্য বলেনি, আমাদের ধরেন টাকার একটা অংশ ব্যাংকিং সমস্যার কারণে অনেক পয়সা নিয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে যারা ঘুষ, দুর্নীতি, অনিয়ম, এরা তো কখনোই টাকা ব্যাংকে রাখেনি। এরা টাকা পাচার করেছে হুন্ডির মাধ্যমে। যারা পাচার করতে না পেরেছে তারা স্বর্ণ কিনেছে। তারা 10টা, 12টা, 20টা, 30টা, এরকম দেখা গেল এনবিআর এর একজন ক্লার্ক, তার নামেও 70টা অ্যাপার্টমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে। এরকম কতগুলো সমস্যা আছে। আর অনেকে এই বস্তা ভরে ভরে 1000 টাকার বান্ডেল বস্তা ভরে ভরে, আগেকার দিনে যেমন ময়মুরব্বীরা এই স্বর্ণ মাটির নিচে রাখতো, এখন এই টাকা তারা বিভিন্ন পলিথিন দিয়া সেই বিভিন্ন জায়গাতে রেখে তারপর শুয়ে থাকে। ওইটার উপর তারা মানে সিমেন্ট দেয়, সুন্দরভাবে শুয়ে থাকে। ফলে এই জায়গাতে টাকাগুলো যদি আপনি যদি এভাবে আনেন, তাহলে অন্তত পক্ষে পরীক্ষামূলকভাবে খারাপ হয় না। জি, রিপন ভাই, আপনার এই বিষয়ে আপনার মতামত নিয়ে আমি আপনার বাংলাদেশের নোট বাতিলের একটা বিয়ে ছিল, আমার খেয়াল আছে, প্রবাবলি 73-তে। 73-তে শেখ মুজিবুর রহমানের সময় তো অন্য প্রেক্ষাপট ছিল, জাল টাকা ছিল, রাইট। এখন আপনার জাল বিষয়টা সবসময় একই জিনিস থাকবে না। যেমন আমরা পলিটিক্সের ক্ষেত্রে দেখবেন যে জিও পলিটিক্স বলে আমরা ঘন ঘন উচ্চারণ করি অনেকেই, বিশেষ করে তারেক রহমানের সফরকে কিন্তু অনেক জিও পলিটিক্স নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু জিও পলিটিক্স তো জিও পলিটিক্স থাকে না, এখন এটা মেটা জিও পলিটিক্স হয়ে গেছে। এটা এখন নিউ স্টেট ক্রাফটস বলে। তো আপনার যখন নিউ স্টেট ক্রাফটস, আমি জিও পলিটিক্সের বিষয়টা নয়, আমি নিউ স্টেট ক্রাফটসের লাইনই কথা বলবো আপনার সাথে। তাতে করে যে রাষ্ট্রের যে নয়া চরিত্র, এই নয়া চরিত্র, নয়া বৈশিষ্ট্য, নয়া ম্যানিফেস্টেশন, এইগুলোর মধ্যে আপনি উচিত ছিল, যেমন মনে করেন শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তখন নোটগুলো বাতিল করার ব্যাপার, বাতিল করতে পারতেন। ইন্ডিয়াতে যেটা করেছে সেটা কি করেছে, যে তোমরা টাকা জমা দাও, টাকা জমা দিলে তারা কি করতেন, যে তাদের রিসিপ্ট দিয়ে দিত। রিসিপ্ট দিয়ে দিলে আপনি পর্যায়ক্রমে আপনি টাকা ফেরত পেতেন। কিন্তু ওই যে কালো টাকার মালিক যারা, তারা টাকা দেয়, এখন আপনার হোয়াইট মানি নাই, ঘরের মধ্যে 10 বস্তা টাকা, এই 10 বস্তা টাকা আপনি দেবেন কিভাবে, কিভাবে নিয়ে যাবো, আমার আয়ের মানে উৎস কি? তখন দুটো জিনিস হতে পারতো, যে ব্যাংকে টাকা জমা হলো বটে, কিন্তু আপনি ওটার মধ্যে ওই কালো টাকাটাকে আপনি ক্লোজ করার জন্য যেটা করতে পারতেন, আপনি একটা বড় মাপের ট্যাক্স কেটে, ধরুন 50% ট্যাক্স কেটে, আমেরিকায় তো আছে, যত বেশি ধনী তত বেশি ট্যাক্স। আমাদের যত গরিব তত বেশি ট্যাক্স, বড় লোকের কোনো ট্যাক্স নেই। বড় লোক তো লুটপাট করেই খায়, সোজা কথা। সব বড় লোক না, কেউ আবার কেউ মাইন্ড করেন না। মোস্ট অফ দ্য বড় লোক
রাষ্ট্রের টাকা লুণ্ঠন করে লোন নিয়ে টাকা ফেরত না দিয়ে এইভাবেই চলে, এইভাবে ফুটানি করে। তো বাংলাদেশে আপনার অর্থনীতির যে অবস্থা, এটাকে ঘুরে দাঁড়ানোর জন্য ব্যাংকে টাকা নেওয়ার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার বড় নোট, পার্টিকুলারলি 1000 টাকা নোট সাময়িকভাবে নিতে পারেন এবং বলতে পারে টাকা, বলবে যে টাকা দেবো না, মানে টাকা ক্লোজ করে ফেলছি না, টাকা পাবা, টাকা পাবা, দেখি এত কোথা থেকে অর্জন করছে, কোথা থেকে গলজা। এটা তো দেখা উচিত রাষ্ট্রের। একেবারেই আমাদের আর সময় নেই। জনাব গোলাম মাওলা রনি, জনাব আসাদুজ্জামান রিপন, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।